প্রতিবাদে বিক্ষোভ, বিশেষ ট্রাইব্যুনালে বিচার সহ 11 দফা দাবি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের। কেক, বিস্কুট সহ তৈরি খাবারে ক্ষতিকর উপাদান, হৃদরোগ সহ জটিল রোগের ঝুঁকিতে দেশের বিশাল জনগোষ্ঠী। নভেম্বরে সিএস রেকর্ড ধরে উত্তর ঢাকার সব খালে সীমানা নির্ধারণ করবে সেনাবাহিনী, উচ্ছেদ হবে অবৈধ স্থাপনা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কুমিল্লায় মণ্ডপে কোরআন রাখায় ধর্ম অবমাননার মামলায় মূল অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 7 দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার পূর্বাপর ও এর পেছনে অন্য কেউ আছে কিনা জানতে চাওয়া হবে। এর আগে তাদের রিমান্ড মঞ্জুর করেন 1 নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক মিথিলা জাহান নিপা। নানোয়াদিঘি পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে কুমিল্লা মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয় শনিবার দুপুরে। তার সঙ্গে ছিল 999-এ ফোন দেয়া ইকরাম ও দারোগাবাড়ি মাজারের 2 সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন। পরে তাদের তোলা হয় 1 নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক মিথিলা জাহান নিপার আদালতে। শুনানি চলে প্রায় 1 ঘন্টা। ধর্মীয় অবমাননা যে হয়েছে, কোরআন অবমাননা করেছে, এই মামলায় আমরা 4 জনকে নিয়ে এসেছি। এর মধ্যে ইকবাল তাকে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যাদেরকে আমরা এখান থেকে ধরেছি, ফয়সাল, হুমায়ুন আর ইকরাম, এদেরকেও 7 দিন, প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া ইকবাল সহ অন্য আসামিদের এ ঘটনায় সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন এই পুলিশ কর্মকর্তা। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, এটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি, সব কিছু খতিয়ে দেখছি। আমরা সব কিছু খতিয়ে দেখে আমরা যে সুষ্ঠু তদন্ত, এটা আমরা কার্যক্রম করতে আমাদের সময় লাগবে। এই সময় আমরা নিয়েছি, আদালত আমাকে দিচ্ছে। ইকবাল মণ্ডপ থেকে নেওয়া সেই গদাটি পুকুরে ফেলে দিয়েছিল জানিয়ে পুলিশ বলছে, রিমান্ডে এ ঘটনার পূর্বাপর এবং আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে অভিযুক্তদের করা হবে জিজ্ঞাসাবাদ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পূজা মণ্ডপে হামলা মামলার প্রতিবেদন পাওয়ার পরেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে। দেশের শান্তি ও উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাব রেজিস্ট্রারদের বরণ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সকলকে আশ্বস্ত করতে চাই যে যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, আমি তো এখনই বলে দিলাম যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, সাব রেজিস্ট্রার বিধি হালনাগাদ করে আগামী বছর থেকে চালু হবে ই-রেজিস্ট্রেশন। এতে কাঙ্ক্ষিত সেবা পাবে জনগণ। সারা দেশে এই ই-রেজিস্ট্রেশনের যে ডিজিটাইজেশন, এইটা চালু করার চেষ্টা করব। হয়তোবা এই বছর হবে না, আগামী বছর থেকে শুরু করব। যারা নবীন এসছেন তারা কিন্তু একটা নতুন যুগ, রেজিস্ট্রেশনের একটা নতুন যুগে আপনারা পদার্পণ করছেন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালার বিষয়ে চিন্তা করছে সরকার, জানান আইনমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও আগুনের ঘটনা ঘটে 2 ব্যক্তির রেষারেষির জেরে। পীরগঞ্জের পরিতোষ সরকারের ধর্ম নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেয় উজ্জ্বল হাসান। পরিতোষও উজ্জ্বলের ধর্মকে ব্যঙ্গ করে পোস্ট দেয়। সেই পোস্ট উজ্জ্বল এবং সৈকত ছড়িয়ে দিয়ে হামলার উস্কানি দেয়। আর মুয়াজ্জিন রবিউল মাইকিং করে হামলার আহ্বান জানায়। টঙ্গী থেকে সৈকত ও রবিউলকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় র্যাব। রংপুরের পীরগঞ্জের রামনাথপুর হিন্দু জেলেপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে 17 অক্টোবর রাতে। ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টের জেরে এ হামলা হয়, জানিয়েছে র্যাব। ফেসবুকে পোস্টদাতা পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয় জয়পুরহাট থেকে। জড়িত আরেক যুবক উজ্জ্বল হাসান গ্রেপ্তার হয় দিনাজপুর থেকে।
এ ঘটনায় শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে অন্যতম হোতা সৈকত মণ্ডল ও রবিউল হাসানকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, রংপুরের হামলা মূলত স্থানীয় পরিতোষ ও উজ্জ্বলের ব্যক্তিগত রেষারেষির জেরে হয়েছে। পরিতোষ ও উজ্জ্বল দুজনেই ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। উজ্জ্বলকে প্রাথমিকভাবে যখন এটি দেয়, শেয়ার করে, পরবর্তীতে পরিতোষ কিন্তু পোস্টটি সরিয়েও ফেলে, বাট উজ্জ্বল সেটি সেভ করে ফেলে এবং উজ্জ্বল সেটা ওর যে ফেসবুক পেজ, যেটা মাধ্যমে সৈকত মণ্ডল রয়েছে, রবিউল রয়েছে, যারা আছে সেখানে শেয়ার করে এবং সেখানে এই ধরনের বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মতো কিছু উত্তেজনামূলক দু একটি কথা বলে। র্যাব বলছে ধর্ম অবমাননার সেই পোস্ট ছড়িয়ে দেয় সৈকত। সেই সাথে হিন্দু পল্লীতে মুসলমানদের হত্যা করা হচ্ছে এমন একাধিক গুজব তার ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয়। সৈকতের প্ররোচনা ও নির্দেশে মসজিদের মুয়াজ্জিন রবিউল মাইকিং এর মাধ্যমে হামলার আহ্বান জানান। আসেন, এখানে সবাই আমরা জড়ো হয়েছি, আমরা সবাই এখানে একসাথে হয়েছি, আপনারা সবাই আসেন, এই ধরনের বক্তব্য মাইকে তখন কন্টিনিউ চলছিল। আগুন দেওয়া বা ভাঙচুরের বিষয়টি তারা গ্রাউন্ডে থেকে সৈকত মণ্ডলের মতো লোক বা তারা ওইখানে থেকে তারা প্রাথমিকভাবে সবাইকে উত্তেজিত করে, উত্তেজনার বশবর্তী হয়ে গ্রামবাসী বা আমাদের সাধারণ জনগণ বেসিক্যালি এই ঘটনাটি সংঘটিত করে। র্যাব বলছে সৈকত ও রবিউল অন্য কারো নির্দেশে বা অর্থায়নে এ কাজ করেনি। ব্যক্তিগত বিদ্বেষের কারণে স্বপ্রণোদিত হয়ে তারা উস্কানি ও হামলায় অংশগ্রহণ করেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার নিশ্চিত সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে শাহবাগে এক অবস্থান কর্মসূচি থেকে প্রকৃত দোষীদের আড়াল না করার আহ্বানও জানান তারা। পাশাপাশি এসব ঘটনায় যারা উস্কানি দিচ্ছেন তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় কুমিল্লায় হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। কোনো একক সম্প্রদায়ের নয়, কোনো একক মানুষের নয়, এই দায় দায়িত্ব নিতে হবে প্রতিটি জেলা উপজেলা, লোকাল প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের সেই বদনামটা আজকে আমাদের মাথায় তুলে নিতে হলো। আমরা সকল মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারি নাই। সাম্প্রদায়িকতার নামে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা না গেলে অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব না বলেও মন্তব্য করেন বক্তারা। যত রকম ঘটনাই হচ্ছে, কুমিল্লার ঘটনা বলেন, রামুর ঘটনা, লক্ষ্মীপুর, শালনা, প্রত্যেকটি ঘটনাই এটিকে দুর্ঘটনা বলে আপনারা উড়িয়ে দিবেন না, এটি পরিকল্পিত ঘটনা। কর্মসূচি থেকে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন গঠন সহ 11 দফা দাবি তুলে ধরেন নেতারা। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন সহ ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর কাছে প্রদত্ত অঙ্গীকার দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। সকাল 6টায় শুরু হয়ে এ প্রতীকী অনশন শেষ হয় দুপুর 12টায়। এরপর শাহবাগ এলাকায় বিক্ষোভ করে সমাবেশে অংশগ্রহণকারীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশজুড়ে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভোর 6টা থেকে শুরু হয়ে 6 ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে ঐক্য পরিষদের সদস্য ছাড়াও অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ভোর থেকেই আন্দরকিল্লা মোড়ে জড়ো হতে থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিশেষ ক্ষমতা আইনে দ্রুত বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। বিচারহীনতার সংস্কৃতি যদি মুক্ত হয়, আমি মনে করি, সনাতন সমাজ মনে করে বাংলাদেশের 90% যে সাম্প্রদায়িক আঘাত, সাম্প্রদায়িক যে আস্ফালন, সেটি বন্ধ হয়ে যাবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ে তাদের শাস্তি নিশ্চিতের জন্য আমরা সরকারের কাছে
রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে পালন হয় অনশন ও অবস্থান কর্মসূচি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। খুলনায় ভোর থেকে শুরু হয় গণ অনশন ও গণ অবস্থান। সকল ধর্মের অনুসারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানান তারা। কিভাবে বসবাস করতে পারি এবং পূজা পাঠ করতে পারি তার জন্য আমাদের এই আন্দোলন। সার্বক্ষণিক নিরাপত্তার দাবি নিয়ে আজকে আমরা গণ অনশন কর্মসূচি ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করি। বরিশালে জেলা ও মহানগর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে আশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মন্দির ও মণ্ডপে হামলাকারীদের বিচার দাবি করে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন সংগঠনের সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের প্রতিবাদে সিলেটের সকাল থেকেই চলে গণ অনশন ও বিক্ষোভ। কাত্যায়নী কালী পূজা বন্ধ করা হয়েছে। এই যে অবস্থা, এটি রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, বিবেকবান মানুষের জন্য কোনোভাবেই কাম্য হতে পারে না। দেশের সব ধর্মের মানুষের উৎসব স্বাধীনভাবে পালন ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, নাটোর, ফেনীসহ দেশের সব জেলাতেই গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে ইকবালের গ্রেপ্তারে সবাই স্বস্তি প্রকাশ করলেও বিএনপি তা বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে তিনি বলেন, বিএনপি হিন্দু সম্প্রদায়কে সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে। আমরা বিএনপির মহাসচিবকে প্রশ্ন রাখতে চাই, আপনি তথ্য প্রমাণ দিয়ে বলুন এ কদিন কোথায় ছিল এবে। আসলে যে কোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির পুরনো স্বভাব। সব কিছুতে সন্দেহ করা, বিতর্কিত করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির বক্তব্যেই মনে হয় কুমিল্লার ঘটনা কিভাবে ঘটেছে তারাই ভালো জানে। দুপুরে মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। ওনারাই রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়ে তারা আবার নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিশ্চয়ই যারা এই ঘটনা ইন্ধন দিয়ে ইকবালকে করিয়েছে তারাই পাঠিয়েছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে হয়তো উনি ভালো বলতে পারবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহি না থাকায় যে কোনো কিছুর মূল্য বৃদ্ধিতে সায় দিচ্ছে সরকার। এ অবস্থায় সরকার উদ্যোগ না নিলে মানুষের কষ্ট দূর হবে না। পরে সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। দয়া করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করে পদত্যাগ করুন অবিলম্বে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের দায়িত্ব দিন। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িত মূল আসামি আজিজুল হক সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন 14 APBN এর অধিনায়ক নাইমুল হক। তিনি জানান, কিলিং মিশনের প্রধান আজিজুল হককে লম্বাসিয়া পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি 1 শুটার গান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে তার দেয়া তথ্যে ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রশিদ, আনাস ও নূর মোহাম্মদ নামে 3 জনকে গ্রেপ্তার করে APBN। এদিকে শুক্রবার বালুখালী ক্যাম্পে হামলার ঘটনায় আরও 8 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট 9 জনকে আটক করেছে APBN। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করেন। চট্টগ্রামে মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে শুক্রবার ভোলাকে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে PBI। 2016 সালের 5 জুন চট্টগ্রামে GEC মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন সাবেক SP বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় পিবিআই, পরে তাকে গ্রেপ্তার করা হয়। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 6 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,814 জনের। 832টি ল্যাবে 24 ঘন্টায় 15,042 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 278 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.85%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,67,417 জনে। সুস্থ হয়েছেন আরও 294 জন। এ নিয়ে মোট সুস্থ 15,30,941 জন। চানাচুর, কেক, বিস্কুট সহ বিভিন্ন তৈরি খাবারে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদান। না জেনে এসব খাবার খেয়ে হৃদরোগ সহ নানা জটিল রোগের ঝুঁকিতে দেশের জনগোষ্ঠীর বড় একটা অংশ। তাই ক্ষতিকর খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দৈনন্দিন জীবনে ব্যস্ততা বাড়ায় মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। ঘরে তৈরি খাবারের পরিবর্তে নির্ভর করতে হচ্ছে বাণিজ্যিকভাবে তৈরি বিভিন্ন খাবারের উপর। শিল্পোৎপাদিত এসব খাবারে কি ব্যবহৃত হচ্ছে এ নিয়ে যৌথভাবে গবেষণা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট। 8 বিভাগ থেকে সংগ্রহিত নমুনা পরীক্ষা করে এসব খাবারে গ্রহণযোগ্য মাত্রারও কয়েক গুণ বেশি ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। বিস্কিট, তারপরে চানাচুর এবং সব ধরনের ব্র্যান্ডই আমরা নিয়েছি, বড় ব্র্যান্ড বা লোকাল প্রোডিউস ব্র্যান্ড সব নিয়েছি। তো কোনোটাতেই আমরা কিন্তু হেলদি যে একটা লিমিট আছে তার মধ্যে আমরা পাইনি। বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট, এটা যদি আমরা দেখি অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটের কন্টেন্ট আছে এবং লবণের মাত্রা অতিরিক্ত লবণ দেওয়া আছে। খাবারের স্বাদ বাড়াতে ও দীর্ঘমেয়াদে ব্যবহারের চিন্তা থেকে প্রক্রিয়াজাত সব খাবারে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও ক্ষতিকর লবণ। এসব উপাদান হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আমাদের বাচ্চারা, আমাদের ইয়াংরাও এই ধরনের খাবার খেতে খুব অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং এই ধরনের আনহেলদি ফুড বেশি নিচ্ছে, যেটা আশঙ্কা করছি আমরা যে এটার কারণে আমাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যাবে। কারণ কোলেস্টেরল লেভেল বাড়বে, এই স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে কোলেস্টেরল বাড়ে এবং পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। খাবারে ক্ষতিকর উপাদান ব্যবহৃত হওয়ায় দেশে হৃদরোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। খাদ্যে ক্ষতিকর উপাদান কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ চলছে বলে জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ডগুলোকে আপডেট করার চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন রেগুলেশন করছি, আমরা মোবাইল কোডও করছি। তা আমাদের কিছু টেস্টও করছি, আমরা কিছু কিছু স্পেসিফিক ফুড আমরা টেস্ট করে দেখছি যে তার ভিতরে কি আছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতিকর। তো সেগুলো যদি আমরা পাই তা আমরা অবশ্যই আমাদের আইনানুগ ব্যবস্থা নিব। খাদ্যে স্যাচুরেটেড ফ্যাট, অতিরিক্ত লবণ ও ট্রান্সফ্যাটের আধিক্য কমিয়ে আনতে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ খাদ্য মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি ঠেকাতে আবারও ফাঁদ পাততে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। করোনার আগে 5 বছরে 72 জনকে হাতে নাতে ধরার বিষয়টি দুদককে ফাঁদ পাততে উৎসাহ যোগাচ্ছে। তবে টিআইবি বলছে, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি ঠেকানো সম্ভব নয়। 2019 সালে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ডক্টর এস.এম. নাজমুল হক ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা পড়ে। তার আগের বছর ঘুষ নেয়ার সময় ধরা পড়ে একই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান। তার আগের বছর নিজের অফিস থেকে ঘুষের 2 লাখ টাকা সহ ধরা পড়েন আরও একজন প্রধান প্রকৌশলী এ.কে.এম. ফখরুল ইসলাম। সবাই ধরা পড়েন দুদকের ফাঁদে। করোনায় 2 বছরের বিরতির পর আবারও ফাঁদ পাততে যাচ্ছে দুদক। আমাদের যেহেতু কোভিডের অবস্থা ভালো, আমরা এখন অনেকটা নিরাপদ ইনশাআল্লাহ। আমরা আবার শুরু করেছি ফাঁদ মেলার কাজ। আমার মনে হয় আগামী দিনে শীঘ্রই দৃশ্যমান হবে। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 72 জন দুর্নীতিবাজকে ঘুষের ফাঁদ পেতে ধরেছে দুদক। এর মধ্যে 2017 সালে সবচেয়ে বেশি ধরা পড়ে 24 জন। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দুর্নীতি কমছে না। যারা এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত তাদেরকে সত্যিকার অর্থে কোনো বাস্তব দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে এরকম দৃষ্টান্ত বিরল, এরকম কোনো দৃষ্টান্ত নেই বললেই চলে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হটলাইন 106-এ কল দিয়ে ঘুষ দুর্নীতির তথ্য জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়া থেকে পরিচালিত হচ্ছে দেশীয় অনলাইন জুয়া ও ক্যাসিনো ওয়েবসাইট মোস্ট বেট বিডি। বাংলায় সাইটটি পরিচালিত হলেও এর ডোমেইন রেজিস্ট্রেশন হোস্টিং রাশিয়া থেকে নেওয়া। প্রতি মাসের মাধ্যমে কমপক্ষে 25 কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। দুই ভাই ও পারিবারিক সদস্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেও 50 জন এজেন্ট দিয়ে চলছে ওয়েবসাইটটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, আইপিএল, এমনকি চলতি টি-20 বিশ্বকাপ সহ বিভিন্ন টুর্নামেন্টের দলগুলোর পক্ষে বাজি ধরে খেলা হয় এই অনলাইন জুয়া। আর এতে টাকার লোভে জড়িয়ে পড়ত সারা দেশের কিশোর তরুণেরা। দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় এই জুয়ার সাইট। ক্লোজ গ্রুপ খুলে তাতে নির্দিষ্ট গোপন অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করত জুয়ারি চক্র। ওয়েবসাইটের তথ্যগুলো বাংলায় লেখা হলেও এটি পরিচালিত হয় রাশিয়া থেকে। তবে এই সাইটের কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য দেশেই নিয়োগ করা হয় নিজস্ব ডেভেলপার টিম ও সলিউশন প্রোভাইডার। রাশিয়া থেকে এটি অপারেট করা হচ্ছে, আমরা দেখতে পেরেছি। বাংলায় ওয়েবসাইটে ডেভেলপ করা আছে, কিন্তু বাংলায় ডেভেলপ করা হলেও বাংলাদেশ থেকে এটির কিছুই পরিচালনা হচ্ছে না। এটি সরাসরি দেশের বাহির থেকে পরিচালনা করা হচ্ছে। পরিবারের সন্তান, বাবা, মা, তারা পর্যন্ত এখানে এজেন্টের ওয়ার্কার হিসেবে কাজ করছেন। বিকাশ, রকেট, নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে চলে লেনদেন, আর এই চক্রের টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। অন্তত 50 জনের এজেন্ট গ্রুপ দিয়ে চলে এই জুয়া সাইটটি। কয়েকটা অ্যাকাউন্টে আমরা দেখলাম যে সাপ্তাহিক ট্রানজ্যাকশন হচ্ছে, ধরেন 10 লাখ, 15 লাখ এরকম করে টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। তাতে আমাদের ধারণা হচ্ছে যে মান্থলি প্রায় 20 থেকে 25 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন একটা সাইটে আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা ধারণা করছি, এটা বেশিও হতে পারে, তবে এটা একটা মোটামুটি একটা অনুমিত ধারণা যে এরকম একটা ট্রানজ্যাকশন হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সিআইডির অভিযানে এই চক্রের 6 জন গ্রেফতার হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটির সব খালে সীমানা নির্ধারণ করবে সেনাবাহিনী। সিএস রেকর্ড অনুযায়ী সীমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এরপর শুরু হবে সীমানা পিলার নির্মাণের কাজ। উচ্ছেদ করা হবে সব অবৈধ স্থাপনা। গত বছরের ডিসেম্বরে ওয়াসা থেকে রাজধানীর খালগুলোর দায়িত্ব পায় ঢাকার 2 সিটি কর্পোরেশন, কিন্তু 10 মাস পার হলেও কয়েকটি উচ্ছেদ ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। শনিবার মোহাম্মদপুর হাউজিংয়ে পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানান, উত্তর সিটির খালের সীমানা নির্ধারণের দায়িত্ব পাচ্ছে সেনাবাহিনী। সিএস রেকর্ড অনুযায়ী উদ্ধার করা হবে খালের জায়গা। এজন্য চলতি বাজেটে 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় যখন আমরা উচ্ছেদে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে খালের সীমানাতে গিয়ে আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছি। এখানে আমার চিফ ইঞ্জিনিয়ার আছে, অলরেডি আমরা বাংলাদেশ আর্মির সাথে এই ব্যাপারে কথা বলেছি এবং আমরা আশা করি যে আগামী নভেম্বর এন্ডের মধ্যেই বাংলাদেশ আর্মি আমাদের খালের সীমানাটা তারা নির্ধারণ করে দিবে। এই সীমানা নির্ধারণ সিএস, আরএস এবং মহানগর জরিপ। আমি সকলকে বলতে চাই, যারা মহানগর জরিপ নিয়ে যারা মনে করেছেন খাল আপনাদের হয়ে গিয়েছে, কারণ মহানগর জরিপে কিন্তু খাল কিন্তু 3 ফুট, অরিজিনাল খাল কিন্তু 60 ফিট। খালের সীমানা নির্ধারণের পর শুরু হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান উত্তর ঢাকার মেয়র। এছাড়া খালগুলো থেকে পয় নিষ্কাশনের সংযোগ সরিয়ে নেয়ার নির্দেশও দেন তিনি। খাল হলো আমাদের, এই খাল ডাস্টবিন হিসাবে না, এই খাল বর্জ্য হিসেবে ব্যবহার হবে না, এই খাল ব্যবহার হবে পানির প্রবাহের জন্য। এই খালকে ব্যবহার করতে চাই আমাদের যাতায়াতের জন্য, কিন্তু এটা আমরা কোনো কিছুই করছি না। আমি অনুরোধ করব আপনাদের সকলকে যে আপনাদের দায়িত্ব নিতে হবে, একলা আমরা পারবো না। খাল রক্ষার জন্য বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান মেয়র। হুঁশিয়ারি দেন, যারা খালে ময়লা ফেলবেন তাদের সিসিটিভির ফুটেজ দেখে আনা হবে আইনের আওতায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার 12 মিশন শুরু হচ্ছে কাল। প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার সাথে। জয় সহজ হবে না মানছেন রাসেল ডমিঙ্গো। বলছেন, দুর্দান্ত শুরুর জন্য দরকার অলরাউন্ড পারফরমেন্স। শারজার কন্ডিশনে মানিয়ে নেওয়াকেও বড় চ্যালেঞ্জ করে দেখছেন টাইগার হেড কোচ।
অন্যদিকে নিজেদের ফর্মে আস্থা শ্রীলঙ্কার সাকিব মুস্তাফিজকে নিয়ে আছে আলাদা পরিকল্পনা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকেল 4টায়। স্বপ্নের বিশ্বকাপ, অতীত ইতিহাস পাল্টে ভালো কিছু অর্জনের লক্ষ্য বাংলাদেশের। সেজন্য সেরা প্রস্তুতিও সেরে এসেছে সাকিব মাহমুদুল্লাহরা। যদিও বাছাই পর্বে খানিকটা অগোছালো দেখা গেছে টাইগারদের। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েও পরিস্থিতি বদলায়নি। অতীত ইতিহাস সামনে আসছে বারবার। 2007 সালে উইন্ডিজকে হারানোর পর আর কোনো বড় দলকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার কি দৃশ্যপটে পরিবর্তন আসবে নাকি আগের মতোই হতাশ হতে হবে, যার স্পষ্ট ধারণা পাওয়া যাবে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। ডমিঙ্গোর বিশ্বাস, শত বাধা পেরিয়ে সাফল্য আনবে তার দল। কন্ডিশনটা আলাদা, এখানে স্পিনাররা ভালোই করে জেনেছি, তবে ম্যাচের আগে উইকেট দেখলে নিশ্চিত হব। লিটন নাইম তো থাকছেই, সোহান মাহাদিরা ভালো কিছু করবে। অলরাউন্ডারদের জ্বলে উঠতে হবে। শ্রীলঙ্কার সাথে আমরা নিয়মিত খেলে আশা করি পরিকল্পনা কাজে লাগাতে পারবো। বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা। সে আত্মবিশ্বাস পেয়েছে প্রথম রাউন্ড থেকে। ব্যাটিং বোলিংয়ে কম্বিনেশন খুঁজে পেয়েছে। বাংলাদেশকে দেখছে না বড় বাধা হিসেবে। আত্মবিশ্বাসী দলকে তাতিয়ে দিচ্ছে ড্রেসিং রুমে মাহেলা জয়বর্ধনের উপস্থিতি। এখন পর্যন্ত সবকিছু আমাদের পরিকল্পনা মতো হচ্ছে। বেশিরভাগ ক্রিকেটার ফর্মে রয়েছে। শুরুটা ভালো হবে আশা করি। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, আমরা আমাদের কাজ করে যেতে চাই। মাহেলার মতো কিংবদন্তি দলের সাথে থাকা বাড়তি অনুপ্রেরণার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্পিনাররা সহযোগিতা পাবে। এশিয়ার দুই দেশ সেই সুযোগ নিতে প্রস্তুত। দেখার অপেক্ষা একাদশে বাংলাদেশ 3 পেসার রাখে নাকি অতিরিক্ত একজন স্পিনার নিয়ে শ্রীলঙ্কা বধের পরিকল্পনা করে। গেল কয়েক বছরে ব্যবধান কমেছে দু দলের মধ্যে, জমেছে টি-20 লড়াই। এবারও তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। আর বিশ্বকাপের প্রথম ম্যাচে দু দলের চোখ জয়ের দিকে, আর যেখানে বড় ভূমিকা রাখতে হবে স্পিনারদের, কারণ শারজাহর উইকেটটা যে হবে স্পিন ফ্রেন্ডলি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। শুরুটা ভালো করতে চাইবে দু দলই, সেখানে বড় প্রভাব হয়ে দাঁড়াবে উইকেট কন্ডিশন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লড়াইটা হবে দুই দলের স্পিনারদের মধ্যে, যেখানে 140-এর উপর রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। দিনের আলোয় ম্যাচ হওয়ায় ওমান মিশনের কম্বিনেশন ভাঙতে পারে ম্যানেজমেন্ট। 16,000 ধারণ ক্ষমতার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি দেখতে যতটা সুন্দর ততটাই রোমাঞ্চহীন টি-20 ম্যাচের জন্য। ট্রিপিক্যাল স্পিনিং উইকেটে টি-20-র মেজাজ পাওয়া কঠিন। অতীত পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স দুই দলের স্পিনারদের সাহস দিচ্ছে। কঠিন এই উইকেটে চেস করে জয় পাওয়ার সংখ্যা কম। 16 ম্যাচের মধ্যে 6 বার 150-এর উপর রান করেছে আগে ব্যাট করা দল। দলীয় সর্বোচ্চ 215, সর্বনিম্ন 56। আগে ব্যাট করা দল জিতেছে 9 বার, চেস করে জয় 6 বার। সফল চেজ 140 রানের। বোলাররা প্রতি 19 রানে নিয়েছেন একটি করে উইকেট। বাছাই পর্বে 3 ম্যাচে বোলিং লাইন আপে কোনো পরিবর্তন আসেনি টাইগার স্কোয়াডে। তবে ওমানের মতো উইকেট কন্ডিশন হবে না শারজায়। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে না, বোলিংয়েও আসার সম্ভাবনা কম। তাসকিনকে টানা ম্যাচ খেলানো হয়েছে বড় মঞ্চের জন্য। তবে শেষ মুহূর্তে উইকেট দেখে স্কোয়াডে অতিরিক্ত একজন স্পিনার যোগ হলেও হতে পারে। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছে 3.5 বছর আগে নিধাস ট্রফিতে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে 2 ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। সবশেষ 5 ম্যাচে বাংলাদেশের জয় 3টাতে। সব মিলিয়ে অবশ্য এগিয়ে শ্রীলঙ্কা। 11 ম্যাচে তাদের জয় 7টি। শারজাহর উইকেট বুঝে ওঠার মতো সময় পায়নি বাংলাদেশ। অন্যদিকে টাইগারদের বিপক্ষে নামার একদিন আগে লঙ্কানরা এখানেই লজ্জায় ফেলেছে নেদারল্যান্ডসকে। তাই তো কন্ডিশন উইকেটের সাথে মানিয়ে নেওয়ার দিক দিয়ে এগিয়ে থাকছে লঙ্কানরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ ইংল্যান্ডের বিপক্ষে 55 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের সর্বনিম্ন সংগ্রহ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিং শুরু থেকে হতাশার। 3 ওভারের মধ্যে আউট 2 ওপেনার এভিন লুইস ও লেন্ডেল সিমন্স। ওই ধাক্কা আর কাটেনি, বরং হেটমায়ার, ব্রাভো, পুরানরা আরও চাপ বাড়িয়ে গেছেন। কিছুটা প্রতিরোধ গড়ে 13 রানে থামেন ক্রিস গেইল। এটাই ইনিংস সর্বোচ্চ সংগ্রহ। বড় ভরসা আন্দ্রে রাসেল। শূন্যতে ফিরলে সংখ্যা বাড়ে ক্যারিবীয়দের। 8 জন এক অঙ্কে ফেরায় 15তম ওভারে 55 রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাত্র 2 রান খরচায় 4 উইকেট নেন আদিল রশিদ।
এর আগে সুপার 12-এর প্রথম ম্যাচ হয়েছে জমজমাট, যেখানে সাউথ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। 119 রানের টার্গেটে শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতে অজিরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে ছিল সাউথ আফ্রিকা। নিয়মিত উইকেট হারানোয় রানের গতি বাড়িয়ে নিতে ব্যর্থ প্রোটিয়ারা। 5 জন আউট হন এক অঙ্কে। সর্বোচ্চ 40 রান করেন এইডেন মার্করাম। শেষ দিকে 19 রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি দেন রাবাদা। 119 রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়ার শক্ত পরীক্ষা নিয়েছে প্রোটিয়া বোলাররা। অ্যারন ফিঞ্চ ফেরেন শূন্যতে। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শও হতাশ করেছেন। মাঝে স্টিভেন স্মিথের 35 আর গ্লেন ম্যাক্সওয়েলের 18 রান ম্যাচে রাখে। আস্কিং রেট বাড়লেও ওয়েট স্টয়নিসের দৃঢ়তায় 2 বল আগে লক্ষ্যে পৌঁছায় অজিরা। রপ্তানি আয়ে দেশের ইলেকট্রনিক্স পণ্য পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় নিজেদের পণ্যের প্রচারে ব্যবসায়ীদের আরও উদ্যোগী হওয়ার তাগিদ দেন সালমান এফ রহমান। দেশের রপ্তানি আয়ের প্রায় 80% আসে তৈরি পোশাক খাত থেকে। আয় বাড়াতে অন্যান্য খাতের সম্প্রসারণেও জোর দিচ্ছে সরকার। বিপুল পরিমাণ প্রণোদনার সঙ্গে দেয়া হচ্ছে নীতিগত সহায়তা। শনিবার ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বেসরকারি শিল্প খাতের জন্য সরকার অনুকূল পরিবেশ তৈরি করেছে। ভবিষ্যতে রপ্তানি আয়ে দেশের ইলেকট্রনিক্স পণ্য পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি। এটা হবেই, এবং আজকে যেটা আমি দেখে গিয়েছি যে আমাদের ইঞ্জিনিয়াররা যদি এই ধরনের কাজ করতে পারে ওয়ালটনে, যে তারা যে জিনিসটা আমি নিজের চোখে দেখলাম, আমি কিন্তু কনভিন্স যে ইলেকট্রনিক্স আমাদের গার্মেন্টকে ওভারটেক করবে। বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারও বড় হচ্ছে উল্লেখ করে কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নের পরামর্শ দেন সালমান এফ রহমান। পাশাপাশি 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে গবেষণা ও উন্নয়নের উপর জোর দেন তিনি। দূতাবাস ওর জব হইল তথ্য দেওয়া, ওর জব তো নাই মার্কেটিং করা। মার্কেটিং তো আমাকে করতে হবে। আমি যদি জিনিসটা বানাইতেছি, আমি যদি প্রোডাকশন করতেছি, আমাকে সে মার্কেটে যেতে হবে, আমাকে গিয়ে ওখানে মার্কেটিং করতে হবে। সেখানে যখন আমি যাই, যদি দূতাবাসের সাথে আমার কিছু সহযোগিতা দরকার, তারা তখন সেই সহযোগিতা দিবে। ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে 40টি দেশে টেলিভিশন, মোবাইল ফোন সেট সহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে। বাংলাদেশের মানুষ কোন ব্র্যান্ডকে, কোন প্রোডাক্টকে আস্থার সাথে নিজের মনে করে ভালোবাসার প্রোডাক্ট হিসেবে, ব্র্যান্ড হিসেবে গ্রহণ করছে, সেটা নিঃসন্দেহে ওয়ালটন, সেটা আমি না বললেও সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর সেই প্রমাণের ধারাই আমাদের মার্কেট দখল এবং আমাদের রপ্তানি কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল ডিসেম্বরের মধ্যে দেশে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম। গত এক বছরে টন প্রতি লোহার রডের দাম বেড়েছে অন্তত 20,000 টাকা, আর ব্যাগ প্রতি সিমেন্টের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া ইট, বালু, পাথরের দামও সমান তালে বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। আবাসন খাতের সংগঠন রিহ্যাব বলছে, অস্বাভাবিক হারে নির্মাণ সামগ্রীর দাম বাড়লে তা ক্রেতাকেই বহন করতে হয়। করোনার ধাক্কা সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আবাসন খাত। বর্ষা মৌসুমে কিছুটা ধীর গতি থাকলেও অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পুরোদমে চলে নির্মাণ কাজ। অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন নির্মাণ খাতের ব্যবসায়ীরা। গত বছরের নভেম্বর পর্যন্ত ভালো মানের 1 টন রড 52 থেকে 54,000 টাকায় বিক্রি হলেও চলতি বছরে এসে তা 75,000 টাকায় ঠেকেছে। এছাড়া ইট, বালু, পাথর ও সিমেন্টের দামও বেড়েছে 20 থেকে 25% পর্যন্ত। KSRM আছে আপনার 73,000, GPS ইস্পাত 72,800। এই মিলিয়ে যে আসলে আমাদের গত বছরের তুলনায় এবারে স্ক্র্যাপের সংকট দেখা দিচ্ছে। সিমেন্ট পার ব্যাগে 30 টাকা বাড়ছে গত 1 থেকে 1.5 মাসের মধ্যে। আর এই সময় হচ্ছে আমাদের সাধারণত নভেম্বর ডিসেম্বরের সিজনে হয়তো আরও রেট বেড়ে যাবে সামনে। রিহাব বলছে, এবার অস্বাভাবিক হারে বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম। খরচ বেড়ে যাওয়ায় কমেছে কাজের গতি। এতে চুক্তি অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারছে না অনেক কোম্পানি। রড সিমেন্টের দাম যখন বেড়ে যায়
সাথে সাথে আমাদের দেখবেন আমাদের সেক্টরে একটা স্থবিরতা নেমে আসে, কারণ আমরা চেষ্টা করি যে দামটা যেন একটু সহনীয় পর্যায়ে আসলে আমরা কাজ করি। অতএব সেই ক্ষেত্রে স্পেশালি ছোট ছোট যারা ডেভেলপার আছে তাদের আরও যেহেতু ফান্ডের ক্রাইসিস, ওরা আস্তে আস্তে করে কনস্ট্রাকশনটা করে, প্রজেক্টটা ডিলে হয়ে যায়। বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ায় রড ও সিমেন্টের দাম বেড়েছে বলে দাবি উৎপাদনকারীদের। এ অবস্থায় সংশ্লিষ্ট সব খাতের সমন্বয়ে মূল্য নিয়ন্ত্রণের দাবি আবাসন ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে আগামী ২৬ নভেম্বর দেশে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের ছবি নোনা জলের কাব্য। শুরুতে স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে সিনেমাটি। প্রান্তিক জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তৈরি চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও। উপকূলের প্রান্তিক জেলেদের জীবনের সংকটের সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতা। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলছে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার ক্ষমতা। জীবিকার তাগিদে পাড়ি জমাতে শুরু করেছে শহরে। পুরো সংসার। উপকূলের জেলেদের জীবন সংগ্রাম, প্রতিকূলতা আর সামাজিক সংস্কার নিয়ে বানানো হয়েছে চলচ্চিত্র নোনা জলের কাব্য। এগুলোকে বলে ভাস্কর্য। তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমাটি অনুদান পেয়েছিল ৫০ লাখ টাকা। ফরাসি সরকার ও টরিনো ফিল্মস থেকে পেয়েছে ১,২৫,০০,০০০ টাকা। আন্তর্জাতিক অঙ্গনে ৬টি পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি। কিছু নাপাক জিনিস গ্রামে ঢুইয়া পুরো গ্রামটাই নষ্ট হয়ে গেছে। সিনেমাটিতে উঠে এসেছে বিজ্ঞান ও বিশ্বাসের দ্বন্দ্ব, শহর ও গ্রামীণ জনপদের মানুষের চিন্তার সম্মিলন। মানুষ মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝে না, এবং সেটা ভালো খারাপের কিছু না, সেটা বোঝে না, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতার একটা চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে। এটা আসলে এক ধরনের নতুন এবং পুরনোর যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে এই ফিল্মের গল্প এগিয়ে যায়। সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে কুশিল ওবরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিনেমাটি। প্রান্তিক মানুষের গল্প এবং সেই মানুষগুলোর সংগ্রাম, জলবায়ুর সঙ্গে সংগ্রাম, প্রকৃতির সঙ্গে সংগ্রাম, সেই সংগ্রামের ছবি। শহরের মানুষ এবং একটি জনপদ, তাদের মধ্যে আইডিয়াজের এক্সচেঞ্জ, তাদের মনোভাবের এক্সচেঞ্জ, এবং এই এক্সচেঞ্জের ফলে যেটা হচ্ছে যে নতুন একটা চিন্তাধারা তৈরি হচ্ছে। সিনেমাটির সম্পাদনা, মিউজিক সহ কারিগরি পর্যায়ে যুক্ত আছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে এখন অপেক্ষা দেশের দর্শকদের জন্য। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩৩ প্রজাতি বিপন্ন হাঙর ও শাপলা পাতা মাছ সহ নদী ও সমুদ্রের ৫১ প্রজাতির প্রাণী ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসব মাছ বা প্রাণী কেউ বিক্রি ও মজুদ রাখতে পারবে না। এসব সামুদ্রিক প্রাণীর সুরক্ষায় গেজেট জারি করেছে বন পরিবেশ মন্ত্রণালয়। আর যেসব মাছ ধরা যাবে না সে বিষয়ে জেলেদের প্রশিক্ষণ দেবে বন বিভাগ। আইন না মেনে এসব প্রাণী ধরলে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বঙ্গোপসাগরের নীল জলে সাঁতরে বেড়ানো প্রাণীটি শাপলা পাতা মাছ বা স্টিংরে। দল বেঁধে গভীর সমুদ্রে চলাফেরা করে, আবার কখনো পানির ওপর খুনসুটি। সাগরের ময়লা আবর্জনা ও মরা প্রাণী খেয়ে বাঁচে এরা। প্রজনন মৌসুমে চলে যায় সমুদ্র ও নদীর মোহনায়। তাই পদ্মা যমুনায় প্রায় জেলেদের জালে আটকা পড়ছে এই প্রাণী। নদীতে এক ধরনের শাপলা পাতা পাওয়া যায়, যেটা কিন্তু কমপ্লিটলি কিন্তু মিঠা পানি শাপলা পাতা। যমুনা বা পদ্মা যখন এটা ধরা পড়ে, এই মাছগুলো কিন্তু এদের কিন্তু আকার কিন্তু অনেক বড় হয়, কয়েক মন আকারের হয়ে থাকে। এদেরকে আমরা কিন্তু নদীর দৈত্য হিসাবে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। সাগরের ঝাড়ুদারের ভূমিকায় থাকা আরেক প্রাণী হাঙর। নীল জলের ইকোসিস্টেম রক্ষায় বড় ধরনের অবদান রাখছে এই প্রাণী। হাঙর ও শাপলা পাতা মাছের পাখনা, ফুলকা, প্লেট ও চামড়া উচ্চ মূল্যের আন্তর্জাতিক বাজার রয়েছে। তাই এই দুই প্রাণী ধরার প্রবণতাও বেড়েছে। এতে নষ্ট হচ্ছে সমুদ্রের বাস্তুসংস্থান। এ অবস্থায় বিপন্ন প্রজাতির প্রাণীগুলো রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। করাত হাঙর, হাতুড়ি হাঙর যেগুলো আমাদের আছে, হাঙর প্রজাতিগুলোকে আমরা জেলেদের মধ্যে সচেতন করব যেন তারা এগুলো না ধরেন। তারপর আরেকটি নির্ধারিত সাইজ আমরা তাদেরকে অনুরোধ করব যে
এই সাইজের হাঙর যেন তারা না ধরেন। গবেষকেরা বলছেন হাঙর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের 20তম। তাই এই মাছের বৈধ বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ বাণিজ্য প্রতিরোধ করতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।